আদার কিছুক্ষণ তাকিয়ে থেকে উঠে দ্বিতীয় কবরের কাছে গিয়ে বসে। তারপর হাতে হাত রেখে শান্ত গলায় বলে, আমার অদেখা ছোট্ট ভাই, কেমন আছিস? নিশ্চয়ই বড় ভাইকে মিস করছিস। করি, কিন্তু আফসোস, তোরা সবাই স্বার্থপর মতো আমাকে একা রেখে পালিয়ে গেলি। আমি এরকম একজন অভাগা ভাই যে নিজের ছোট্ট ভাইকে জীবন্ত অবস্থায় দেখতে পারিনি। পৃথিবীতে আসার আগে ও নীল আকাশের মা ছেলে মিলে উড়াল দিল, অথচ আমার কথা একটিবারের জন্য ভাবলি না। জানিস, মাঝে মধ্যে না আমার ভীষণ ইচ্ছে করে না এখানে এসে তোদের সাথে মনের কথাগুলো শেয়ার করতে, কিন্তু কি করব বল, আমি তো আর তোদের মতো স্বার্থপর নই। তাই বেহায়া নির্লজ্জের মতো সবসময় ছুটে আসে, হয়তো বুকের ভেতরটা হাঁসফাঁস করে দম বন্ধ লাগে। আচ্ছা, তুই এখন ঘুমিয়ে আছিস, আমি আর তোকে ডিস্টার্ব করব না। আদার কথাগুলো বলে তৃতীয় কবরের কাছে যায়। তারপর একই ভঙ্গিতে বসে ধীর কণ্ঠে বলল, বোন আমার, ভাই তোকে অনেক মিস করে, বিশেষ করে তোর হাতের রুটিগুলোকে। একটু থেমে তাচ্ছিল্য সুরে বলল, তুই এমন একজন ভালোবাসলি বোন, যার জন্য আমি হারালাম নিজের একমাত্র কলিজার টুকরো বোনকে। আচ্ছা, তোর একটুও কি আমার কথা মনে হয়নি? একেবারের জন্য ভাবিসনি তোকে হারিয়ে তো ভাই ঠিক কতটা কষ্ট পাবে? মা ভাইকে হারানোর পর তো তুইই ছিলি আমার বেঁচে থাকার কারণ। এই ছোট্ট তোকে আঁকড়ে ধরে তো যুদ্ধ করে বেড়েছিলাম, অথচ তুই তুই কি করলি? একটা বেইমানের জন্য নিজের ভাইয়ের ভালোবাসাকে তুচ্ছ করে পালিয়ে গেলি। আমার ভালোবাসার কাছেও কি ওই জানোয়ারের ভালোবাসা বেশি গুরুত্বপূর্ণ ছিল তোর কাছে? এই হাত দুটো দিকেই তোকে একটু একটু করে বড় করেছিলাম। তখন যদি জানতাম তুই অন্যের জন্য নিজের জীবন দিবি, তাহলে বিশ্বাস কর কখনো তোকে ভালোবাসতাম না। ভালোবেসে দিন শেষে কী পেলাম তোদের থেকে? শুধু এক বুক হাহাকার, আফসোস আর কষ্ট ছাড়া কিছুই না। তোকে রেখে যখন পালিয়ে যেতে হয়েছিল, তখন কষ্টে বুকটা ছিঁড়ে গিয়েছে। আমি যেতে চাইনি তোকে ছাড়া, কিন্তু তোর বাপ আমাকে বাধ্য করেছে। আমি ওনার কাছে কি চেয়েছিলাম? শুধু চেয়েছি তোকে যেন একটু আগলে রাখে। আমি কয়েক বছর পরেই তোকে আবার কাছে নিয়ে যাব, কারণ আমি জানতাম দাদাজান ছাড়া আর কেউই। সব কিছু ঠিকই তো চলছিল, তাহলে কেন তুই মাঝখান থেকে হারিয়ে গেলি? ওই বেইমানটাকে এত না ভালোবাসলেও পারতি বোন আমার, কারণ দিন শেষে ভালোবেসে গেলি শুধু মৃত্যু আর ওই ছেলে পেলে সুখ। এমন ভালোবাসা কি খুব দরকার, খুব প্রয়োজন ছিল? মোটেও ছিল না। তবুও তুই হেরে গেলি এক বেইমানের মিথ্যে ভালোবাসার কাছে। অপর প্রান্তে রমণী নিশ্চুপ কিছুক্ষণ বসে থেকে উঠে দাঁড়ালো। তারপর বিড়বিড় করে বলল, ভাই তোকে ভালোবাসে বনু, এখনো খুব ভালোবাসে। আদার শব্দ করে দীর্ঘশ্বাস ছেড়ে চতুর্থ কবরের দিকে তাকিয়ে হিস হিসেবে বলল, কিছু আপনার জন্য হয়েছে মিস্টার আশরাফ খান। আপনার জন্য আমার সুখের পরিবারটা এক ঝটকায় ধ্বংস হয়ে গেছে। আমি আদার কখনোই আপনাকে ক্ষমা করব না, কখনোই না। আদার ঘিনে মুখ সরিয়ে নিতে তার মায়ের কবরের পাশে গিয়ে বসলো। আজ রাতটা এখানেই থাকবে, তার মায়ের কাছে। আদার আলতো করে কবরের উপর মাথা রাখলো। হয়তো অনুভব করার চেষ্টা করলো নিজের দাত্রীকে। ছেলেটা কেমন শব্দ করে দীর্ঘশ্বাস ছেড়ে ভাঙা গলায় আওড়ালো, বছর হয়ে গেল তোমার বুকে মাথা রাখে নাম্মু। অন্তঃপুর চারোদিকে নিস্তব্ধতা ছেয়ে গেল, বাতাসের দাপটটাও বলো। অথচ আধার আবেশের চোখ বুঝে অনুভব করলো সে তার মায়ের বুকের মাঝে মাথা রেখে শুয়ে আছে। হঠাৎই তাকে শুকিয়ে যাওয়ার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। একই সাথে চোখের কুর্নিশ বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। কে বলেছে সে এতিম? এই তো তার পুরো পরিবার রয়েছে এখানে। তার মা বাবা ভাই বোন সবাই আছে, অথচ সবাই থেকেও দিন শেষে পৃথিবীতে বড্ড একা। কারণ তার শোকের পরিবার বহু বছর আগেই তাকে ছেড়ে চলে গেছে ওই দূর আকাশে। এখন হয়তো সে নিজের জীবনের অন্তিম প্রহরের দিন গুনছে। ঘড়ি কাটায় সকাল 8টা ছুঁই ছুঁই। ড্রয়িং রুমে চিহ্নিত মুখে পায়চারি করেছেন সৌরভ খান। সকাল সকাল ওনারা তো চিন্তার কারণ হচ্ছে ওনারই বড় নাতি। সকালে ছোট ছেলেটাকে দেখতে না পেয়ে কল দেন, কিন্তু ফোন বন্ধ। তারপর দারোয়ান থেকে জানতে পারেন আধার রাতে বেরিয়েছে। এটা শোনার পর থেকে ওনার অশান্ত মনটা কিছুতেই শান্ত হচ্ছে না। এত সময় হয়ে গেল, অথচ ছেলেটার বাড়ি ফেরার কোনো নামগন্ধই নেই। আজ আসুক খালি, তারপর আচ্ছা মতো বকা দিবেন। ছেলেটা দিন দিন ভীষণ অবাধ্য হচ্ছে। ওনার ভাবনার মাঝে দরজার কলিং বেল বেজে উঠল। তিনি দ্রুত পায়ে সেদিকে ছুটলেন। দরজা খুলে কিছু কঠিন বাক্য বলার আগে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন।
চোখের সামনে কলিজা টুকরো নাতির ছন্নছাড়া রূপ দেখে বুকের ভেতরটা ধক করে উঠল। ছেলেটা পুরো শরীর ভেজা, কাদামাটিতে মাখামাখি অবস্থা পেরায়। চেহারার চোখ দুটো ভীষণ লাল হয়ে আছে। ওনার বুঝতে একটু বাকি রইল না এই ছেলেটা সারা রাত কোথায় ছিল। মাঝরাতে বৃষ্টি এসেছিল আর ছেলেটা বাইরে থেকেছে। এটা ভাবতেও কষ্টে বুকটা ফেটে যাচ্ছে সৌরভ খানের। তিনি এগিয়ে এসে ধরতে গেলে আধার বাধা দিয়ে বলল, উফ, আমি নোংরা দাদাজান। কে বলেছে তুমি নোংরা? তুমি ভীষণ পবিত্র। নাদের কথার ঘোর আপত্তি জানিয়ে সৌরভ খান ছেলেটার শরীরে হাত রাখলেন, তারপর দীর্ঘশ্বাস ছাড়লেন। তিনি ঠিকই ধরেছেন, জ্বরে শরীর পড়ে যাচ্ছে, অথচ ছেলেটা নির্বিকার। আদা জুতা খুলে পাশ কাটিয়ে এলোমেলো পায়ে হেঁটে দোতলায় উঠে গেল। সৌরভ খান নাতের যাওয়ার পথে তাকিয়ে থেকে আবারও দীর্ঘশ্বাস ছাড়লেন। তারপর পাঞ্জাবির পকেটে হাতে ফোনটা বের করে পরিচিত ডাক্তারকে কল দিলেন। কারণ এই সময়টা ছেলেটার জ্বরের সাথে সাথে মাইগ্রেনের তীব্র ব্যথাটা ওঠে। ডক্টর এসে আধারকে চেক আপ করে কিছু মেডিসিন লিখে দেন। সেগুলো ড্রাইভার হাত দিয়ে আনিয়ে নেন। সৌরভ খান, ছেলেটার 105 ডিগ্রি জ্বর এসেছে। তিনি চিন্তিত মুখে দোতলা থেকে নামার সময় খেয়াল করলেন তাহমিনা খান কোথাও যাওয়ার জন্য বেরিয়েছে। কোথাও যাচ্ছ ছোট বৌমা? শ্বশুরের কথা থেমে যান তাহমিনা। পেছনে ফিরে তাকে স্বাভাবিক গলায় বলল, জি বাবা, রাতে নানুর বাড়িতে যাচ্ছে। ছেলে মেয়ে দুটোই ওখানে আছে। রাত বারবার করে যেতে বলেছে। এতগুলো বছর পর ছেলেটা দেশে ফিরেছে, এই জন্য ওখানে কিছুদিন থাকবে। আপনি চিন্তা করবেন না, আমরা জলদি ফিরে আসব। আর শেফালিকে বলেছি যত দ্রুত সম্ভব গ্রাম থেকে যেন চলে আসে। আশা করছি আপনাদের কোনো সমস্যা হবে না। ছোট বৌমার কথা শুনে আড়ালে দীর্ঘশ্বাস হাসলেন সৌরভ খান। একদিকে বড় নাতিটা অসুস্থ আর এরা মা ছেলেরা মিলে ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত। তিনি কিছু বলতে চেয়েও বললেন না। যেখানে নিজ থেকে কিছুই জানার প্রয়োজন মনে করেনি, সেখানে যেচে পড়ে কিছু বলার দরকার নেই। তাই তিনি কথা ঘুরিয়ে শান্ত গলায় বললেন, ঠিক আছে বৌমা, সাবধানে যেও। তাহমিনা খান বিদায় নিয়ে চলে যায়। একবারের জন্য বড় ছেলেটাকে খোঁজ নিলেন না, কারণ ওনার জানা মতে এই সময়টা আধার ভার্সিটিতে থাকে আর উনি ঘরে থাকার খেয়ালও করেনি বাড়িতে ডাক্তার এসেছিল। ভার্সিটিতে এসে আলোর কেন জানি ভালো লাগছে না। এর পেছনে হয়তো স্যারকে দেখতে না পাওয়ার কারণ রয়েছে। মানুষটা কখনো অহেতুক ছুটি কাটায় না, খুব বেশি প্রয়োজন হলে ছুটি নেয়, নয়তো উনি বেশ দায়িত্বশীল নিজের পেশার উপর। কিন্তু আজ হঠাৎ এমন কি হলো যে বিনা নোটিশে এই ভার্সিটিতে এলেন না? গতকাল তো মানুষটাকে ভালোই দেখছিল, তাহলে এক রাতের মধ্যে কি হলো? ধুর, সে কেন এসব ভাবছে? ওই বদলোকটা শুধু একদিন কেন, 100 দিন না আসুক, এতে তার কি? আলো আকাশ পাতাল ভাবতে ভাবতে দোতলার করিডোর দিয়ে হেঁটে নিচে আসছে, তখন খেয়াল করলো তূর্ণ স্যার ফোনে কথা বলতে বলতে যাচ্ছে। সে পাশ কাটিয়ে যাওয়ার সময় লোকটার বলা কিছু বাক্য শুনে হঠাৎই থমকে গেল। নো নো দাদাজান, আপনি চিন্তা করবেন না একদম। আমি এদিকের ব্যাপারটা সামনে নিয়েছি, আর ওই ক্লাসগুলো আমি নিয়েছি। আপনি আপনার নাতেন খেয়াল রাখুন, এসব নিয়ে ভাবতে হবে না। ও যতদিন না সুস্থ হচ্ছে ততদিন না হয় আমি সবগুলো দেখে নিব। এই নিয়ে স্যারের সাথে কথা হয়েছে, উনি আদারের ছুটি মঞ্জুর করেছেন। অপর প্রান্ত থেকে কী বললো সেটা শুনতে পেল না আলো, তবে যেটুকু শুনতে পেয়েছে এতেই বোঝা হয়ে গেল লোকটা অসুস্থ, যার জন্য আজ আসতে পারেনি। আলো এলোমেলো পায়ে সিঁড়ি বেয়ে নামতে শুরু করলো। এমনিতেই তার মনটা ভালো ছিল না, আর এখন আরও বিষাদে ভরে গেল। মন ভালো করার জন্য ক্লাস মিস দিয়ে একা একাই টই টই করে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু এমন মনে হচ্ছে ভুল করেছে। আলো ক্যাম্পাসে এসে ভাবলো স্যারকে একবার দেখতে যাবে। সামনে পা বাড়াতে আবার পরক্ষণে কিছু একটা ভেবে থেমে গেল। যেখানে কেউ তাকে কিছু জানায়নি সেখানে সে কেন যাবে? দাদাজান তো একটিবারের জন্য তাকে বলতে পারতো, অথচ মানুষটা তাকে পর করে দিয়েছে। আলো জোরে দীর্ঘশ্বাস ছেড়ে উল্টো ঘুরে ভেতরে চলে গেল। যাবে না সে কাউকে দেখতে। ঘড়ি কাটা তখন দুপুর 12টার ঘরে। নিরিবিলি রান্নাঘরে একা দাঁড়িয়ে থেকে সৌরভ খান টুকটাক করে রান্না জোগাড় করছেন। ছেলেটার দুপুরে ওষুধ রয়েছে, এখনও জ্বর কমেনি, উল্টো ধীরে ধীরে বাড়ছে। ডক্টর বলেছেন সময়ের সাথে সাথে কমে যাবে, হয়তো একটু সময় লাগবে। এই ভয় পাওয়ার কিছু নেই, কারণ আদার এমন জ্বর প্রায়শই হয়।
বৃদ্ধ মানুষ একা একা সব কিছু কীভাবে সামলাবেন বুঝতে পারছেন না। একবার ভেবেছিলেন নাতবউকে আসতে বলবে, কিন্তু পরে বিবেকে বাঁধল এমনিতেই তার জন্য মেয়েটার সুন্দর জীবনটা এলোমেলো হয়ে গেল। সেখানে আবার শুধু শুধু মেয়েটার কষ্ট দিয়ে কী লাভ? ওই মেয়েটা যদি ভাবে তাকে শুধু বিপদের সময় প্রয়োজন হয়, তাছাড়া সে এই বাড়ির কেউই না। মেয়েটা মনে যেন কোনো রকম ভুল ধারণা না জন্মায়। সেজন্য তিনি নাতির অসুস্থতার কথা বলেনি, কারণ তিনি ভয় পান নাতবউকে হারিয়ে ফেলার। তিনি মনে মনে খুব করে চান তার ছন্নছাড়া নাতির জীবনে ওই মেয়েটা থাকুক। তিনি চাইলেই পারতেন সব অতীত মেয়েটাকে বলতে, কিন্তু তারপর কি হতো? মেয়েটা নিশ্চয় দয়া করে কিংবা খারাপ অতীত জেনে থেকে যেত। কিন্তু তিনি তো এমনটা চান না। শুধু চান আলো কিছু না জেনেও যেন আদারকে মন থেকে ভালোবেসে থেকে যায়, নয়তো তার অদ্ভুত নাতিটাকে ভালো হবে না। এসব ভেবে শব্দ করে নিঃশ্বাস ছাড়লেন সৌরভ খান। শরীর না চললেও নাতির জন্য এটুকু কষ্ট করাই যায়, কারণ তার খুব আদরের নাতি যে। সবজিগুলো টুকরো টুকরো করে কাটার সময় দরজার কলিং বেল বেজে উঠল। এই অসময়ে আবার কে এলো ভাবতে ভাবতে ধীর পায়ে এগিয়ে গেল। দরজা খুলে দিলেন সৌরভ খান। না, নাতবউ তুমি? চৌকাঠের বাইরে দাঁড়ানো মেয়েটা দেখে বিস্মিত হয়ে অস্পষ্ট স্বরে বলে ওঠেন সৌরভ খান। আলো কপালের ঘাম মুছে আলতো আমতা আমতা করে বলল, এই রাস্তা দিয়ে বান্ধবীদের বাড়িতে যাচ্ছিলাম, তখন ভাবলাম তোমার সাথে একটু দেখা করে যাই আর কি। সৌরভ খান চোখ জোড়া ছোট ছোট করে মেয়েটাদের চোখের দিকে তাকায়। এই মেয়েটা নির্ঘাত মিথ্যে কথা বলছে, কারণ তার জানা মতে এই রাস্তা দিয়ে কোনো বান্ধবীর বাড়িতে যাওয়া যায় না। অন্যদিকে দাদাজানকে নিজে দেখে এমন সন্দেহের চোখে তাকিয়ে থাকতে দেখে আলো কপাল চুলকে বলো, এখন কি বাইরে দাঁড়িয়ে থাকবো? ভেতরে এসো। সৌরভ খান দরজা থেকে সরে গেলেন। আলো গুটি গুটি করে ভেতরে ঢুকে আর চোখে আশেপাশে তাকালো। তারপর জিজ্ঞেস করলো, সবাই কই দাদাজান? ছোট বৌমা তার ছেলে মেয়েকে নিয়ে বাপের বাড়িতে গিয়েছে, আর শেফালি তার গ্রামের বাড়িতে। ছেলে মেয়ে মানে? আদার ছেড়েও গিয়েছেন? কিন্তু উনি তোমায় একা রেখে যেতে পারলো? আধার নয়, রাত। আলোর কপাল কুঁচকে গেল। এই রাত বেটা আবার কে? পরক্ষণই মনে পড়লো তার ছোট শাশুড়ির আরেকটা ছেলে আছে, মানে নিজের ছেলে আর কি। তাই সে আর মাথা না ঘামিয়ে ঢুকে রান্নাঘরে উঁকি মেরে বলল, বাই এনি চান্স তুমি কি রান্না করছিলে? সৌরভ খান রান্নাঘরে দেখিয়ে যেতে যেতে ধীর কণ্ঠে বললেন, হুম, ছেলেটা অসুস্থ আর দুপুরে ওষুধ রয়েছে। আলো একবার দোতলার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে ওনার দাদাজান? গতকালই তো সুস্থ ছিলেন। একবার দোতলার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে ওনার দাদাজান? গতকালই তো সুস্থ ছিলেন। জ্বর এসেছে আর মাইগ্রেনের ব্যথা উঠেছে এই। একটু থেমে পুনরায় বলল, এসে ভালো করেছো, এখন তোমার স্বামীর কাছে যাও। আলো কাঁধের ব্যাগ সোফার উপর রেখে ছুটে এসে বলল, তুমি তোমার নাতির কাছে গিয়ে বসো, আমি আর ওনার কপালে জলপট্টি দাও, আমি রান্না করছি। সমস্যা নেই নাতবউ, আমি পারবো। ও তাই নাকি? ঠিক আছে, তাহলে 5 রকমের ঝাল ঝাল ভর্তা জুদলি বানিয়ে ফেলো, সাথে ইলিশ মাছের লেজের ভর্তা। ওনার যেহেতু জ্বর এসেছে তাহলে মুখ তেতো হয়ে আছে। এমনিতেই তোমার নাতি তেতো তেতো কথা বলে, আর এখন তো দ্বিগুণ বলবে। এই সময় ঝাল ঝাল ভর্তা দিয়ে ভাত খেতে মজা লাগে, মুখে রুচিও ফিরবে। সব তাড়াতাড়ি বানাও। নাতবউয়ের কথা শুনে সৌরভ খানের চোয়াল ঝরে পড়ল। তিনি তো ভেবেছিলেন মাছ দিয়ে সবজি রান্না করবেন, কারণ তিনি রান্নাবান্না খুব বেশি জানেন না। আগে যা জানতো সেগুলো ভুলে বসেছে। তবুও নাতির কথা ভেবে এই রিস্কটা নিতে হয়েছে। ও সেটা আদা জানে না। যদি জানতো তাহলে কখনোই তাকে রান্না করে আসতে দিত না। দরকার হলে অসুস্থ শরীর নিয়েও নিজেই সব করতো। আলো মিটমিট করে হেসে একটা পাত্রে পানি ঢেলে ওটা দাদাজানের হাতে ধরিয়ে দিয়ে বলল, ঠিক আছে যাও দাদাজান, আমি এই দিকটা দেখে নিচ্ছি। সৌরভ খান অপলক নয়নে মেয়েটার মাসুম মুখে দিকে তাকিয়ে থেকে চোখের পানি আড়াল করে চলে গেলেন। আর আলো কোমরে ওড়না বেঁধে দ্রুত রান্না করতে শুরু করে দিল। সে তখনই যতই বলুক এখানে আসবে না, কিন্তু পরে ঘুরে ফিরে সেই এখানেই এলো, কারণ তার মনটা দিন দিন বড়ই অবাধ্য হয়ে যাচ্ছে। কিছুতেই তার কথা শুনতেই চাইছে না। ফলস্বরূপ না চাওয়া সত্ত্বেও সে এখানে সশরীরে খান বাড়িতে উপস্থিত। কপালের মাঝে শীতলতা টের পেয়ে আস্তে করে রক্তিম চোখ জোড়া মেলে তাকায় আধার। সৌরভ খান নাতির পাশে বসে থেকে কপালে জলপট্টি দিয়ে দিচ্ছেন। আধার কিছু না বলে চুপচাপ শুয়ে থাকলো। সবসময় কেমন করো দাদু ভাই? নিজের উপর কি তোমার একটুও মায়া দয়া নেই? আধার ছাদের দিকে তাকিয়ে থেকে ধীর কণ্ঠে বলল, দয়ামা আছে বলে এখনো এই আমিটাই অস্তিত্ব পৃথিবীতে রয়েছি, নয়তো কবেই
চুপ চুপ করো, এমন অলক্ষণীয় কথা কখনোই কইবা না। তুমি দীর্ঘজীবী হও, আর আমার সমস্ত আয়ু তোমার হোক। নাদের কথার বিপরীতে কঠোর গলায় প্রতিবাদ করলেন সৌরভ খান। আদার আনমনি হেসে চোখ বুজে নিল। মাথার ব্যথায় ছিঁড়ে যাচ্ছে তার। সৌরভ খান তার আর কিছু না বলে চুপচাপ নিজের কাজ করতে লাগলেন। ধীরে সময় অতিবাহিত হয়ে যায়। পুরো রুমের পিনপিনে নীরবতা ভেঙে দিয়ে এক জোড়া নুপুরের রিনিঝিনি শব্দ ভেসে এলো। মৃদু শব্দে কর্ণধারে পৌঁছাতেই চট করে চোখ মেলে তাকায় আধার। কোনোভাবে কি এই তেরা মেয়েটা এখানে এসেছে? কিন্তু ও এখানে কিভাবে আসবে? তাহলে কি সে ভুল অনুভব করছে? হয়তো। আধার নিজের ভাবনাকে ভুল ভাবলো, কিন্তু পরক্ষণে তার অনুভবকে সত্যি প্রমাণিত করে দিয়ে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো আলো। আধার কপাল কুঁচকে মেয়েটার লালচে চেহারা দিকে তাকায়। জ্বরের ঘরে ভুল দেখছে ভেবে নজর সরিয়ে চোখ বুজে নিল, কারণ এই মেয়েটা এখানে আসার কোনো প্রশ্নই ওঠে না। স্যারের খাবারে ওষুধ খাইয়ে দাও দাদা যান, আমি গোসল নিয়ে আসছি, গরমের অবস্থা খারাপ। আলো বিছানার পাশে থাকা টি টেবিলের ওপর প্লেট রাখতে রাখতে কথাগুলো বলে। মেয়েটার কণ্ঠস্বর শুনে আধার আবারও চোখ মেলে তাকায়। তখনই মেয়েটার সাথে চোকাচোকি হয়ে যায়। তবে আলো বেশিক্ষণ না তাকিয়ে থেকে ওখান থেকে সরে গেল। আধার উঠে আতশোয়া হয়ে বসে হেডবোর্ডে হেলান দিয়ে কপাল কুঁচকে মেয়েটার দিকে তাকিয়ে রইল। আলো আলমারির সামনে এসে থ মেরে দাঁড়িয়ে থাকলো। এখান থেকে বাপের বাড়িতে যাওয়ার সময় সব কিছু নিয়ে যায়নি, তবে অর্ধেক জিনিসপত্রই এখানে থাকার কথা। সে শুধু নিজের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়েছিল, বাকিটা এখানে রেখে গিয়েছে। কিন্তু এখানে আদৌ কিছু আছে বুঝতে পারছে না, কারণ তার ডিভোর্স হওয়ার কথা। সেখানে তার জিনিসপত্র রাখার তো কোনো কারণই নেই। তবুও সে একটা দ্বিধা নিয়ে আস্তে করে আলমারি খুললো। উদ্দেশ্য ছিল নিজের পোশাক না পারে আজ ইচ্ছে মতো ধুয়ে দিবে স্যারকে। কিন্তু তার আশায় এক বালতি জল পড়ে গেল, কারণ তার সব সুন্দর করে গুছিয়ে রাখা রয়েছে, যেমনভাবে সে রেখে গিয়েছিল। চুপচাপ নিজের পোশাক নিয়ে ওয়াশরুমে চলে গেল। ঘামে ভেজা শরীরটা চিটচিট করছে। ও ওখানে কই থেকে উদয় হলো? এখান থেকে উদয় হোক, তাতে তোমার কি? সৌরভ খান ভর্তা দিয়ে ভাত মাখতে মাখতে জবাব দিল। আধার চোখ মুখ কুঁচকে ফেলল। তার তেরামি করা ঠিক আছে, কিন্তু অন্য কেউ তার সাথে তেরামি করুক সেটা মোটেও পছন্দ করে না। এই যে কথায় আছে না, নিজের বেলা 16 আনা আর পরের বেলা 4 আনা, ঠিক তেমন আদার খানও। তুমি ওকে আমার অসুস্থতার কথা বলেছ? না, মিথ্যে বলবে না দাদাজান। আমি কোন দুঃখে মিথ্যে বলবো? আশ্চর্য! মানে মেয়েটা এখানে কি করছে? আমাকে মিস করছিল তাই এসেছে। আদার ফোঁস করে তপ্ত শ্বাস ফেলে আর কিছু বলো না। সৌরভ খান ভাতের লোকমা তুলে ধরে নাতির মুখের সামনে। আর বিড়বিড় করে বলল, আমাকে দেখে বাচ্চা মনে হচ্ছে তোমার? খান হেসে বললেন, দামড়া ছেলে হলেও তুমি আমার কাজে সবসময় ছোট বাচ্চাই থাকবে। আদার কিছু না বলে চুপচাপ খাবার মুখে নিল। এতদিন পর আবারও মায়ের হাতের রান্নার স্বাদ পেয়ে দীর্ঘশ্বাস ছাড়লো, কারণ সে একটু হলেও এই রান্নাগুলো মিস করছিল। আলো লম্বা গোসল নিয়ে মাথার চুলগুলো মুছতে মুছতে বেরিয়ে এলো। পরনে সবুজ রাঙা 3 পিস। এখানে এসো নাথ বউ। দাদাজানের ডাকে আলো তোয়ালে কাঁধে নিয়ে বিছানার কাছে এগিয়ে এলো। সৌরভ খান ইশারা করে বিছানায় উঠে বসতে বললেন। আলো আর চোখে ছেলের দিকে তাকে চুপচাপ উঠে বসলো। সৌরভ খান মুচকি এসে পরের লোকমা মেয়েটার মুখের সামনে ধরলো। এতে আলোর চোখ দুটো বড় বড় হয়ে গেল। হা করো। আলো কিছুক্ষণ চুপ থেকে মুখে ভাত নিয়ে ছেলের দিকে তাকায়। মানুষটা চুপচাপ বসে থেকে খাবার চিবোতেই ভেবেছিল তাকে খাইয়ে দেওয়াতে মানুষটা রিয়াক্ট করবে, কিন্তু কিছুই বলো না, বরং এক মনে খেতে লাগলো। আলোর কেন জানি চোখ দুটো ভরে উঠল। তার চোখে পানি রেখে হকচকে উঠলেন সৌরভ খান। তড়িঘড়ি করে পানির সামনে ধরে বললেন, কি হয়েছে, কাঁদছো কেন? ঝাল লেগেছে? নাও পানি খাও। আলোর ঘাড় ঘুরিয়ে মেয়েটার উচ্ছ্বসিত নয়নের দিকে তাকায়। আলো নাক টেনে ফিসফিসিয়ে বলল, আমি কখনো দাদা দাদির আদর ভালোবাসা পাইনি। তাদের ভালোবাসা খুব মিস করতাম, কিন্তু তোমাকে পেয়ে আমি সবাইকে ভালোবাসা আদর অনুভব করতে পারি দাদাজান। মেয়েটার কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল সৌরভ খান। তিনি তো এটাই ভেবেছিলেন মেয়েটা অজান্তে ঝাল খাইয়ে দিয়েছে, তাই তো ঘাবড়ে গিয়েছিল। কিন্তু এখন কান্না করা আসল মানে বুঝতে পেরে হাসলেন। মেয়েটার মাথায় হাত বুলিয়ে বললেন, আমি তোমার নানা নানি দাদা দাদির সব কিছু বুঝলে? আলো হেসে দিয়ে মাথা নাড়িয়ে বলল, খুব করে বুঝলাম দাদাজান। ড্রয়িং রুমে লাগাতার ফোন বেজে চলছে। আলো সিঁড়ি বেয়ে ছুটে এসে নিজের ফোনটা বের করে নিল। স্ক্রিনে জল করছে একটি নাম,
আলো দ্রুত কল রিসিভ করে সালাম দিয়ে বলল, হ্যাঁ বাবা বলো। মতিউর রহমান মেহের কণ্ঠস্বর শুনে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বললেন, উঠেছো মামুনি? না বাবা, কেন? আসলে বাবা আমি এখন খানবাড়িতে আছি। আমতা আমতা করে বলো। ওদিকে মতিউর রহমান কপাল কুঁচকে যায়। তিনি জানতে চাইলেন, হঠাৎ ওখানে গেলে যে? কোনো সমস্যা? তেমন কিছু না বাবা, আসলে চেয়ার খুব অসুস্থ, আর বাড়িতে শুধু দাদাজান ছাড়া কেউ নেই, এমনকি বাড়ি চাচিও নেই। এমন অবস্থায় বয়স্ক মানুষটা একা একা কিভাবে সবটা সামলাবে বাবা? উনি আমাকে আসতে বলেননি, আমি নিজ থেকে এসেছি, আর আমি এখানে কিছুদিন থাকতেও চাই। ওনার ছোটো মা কিংবা শেফালি চাচি ফিরলেই আমি চলে যাব বাবা। মতিউর রহমান কিছুক্ষণ চুপ থেকে শান্ত গলায় বললেন, ঠিক আছে সোনা, তোমার যেটা ভালো লাগে সেটাই করো, বাবা সবসময় তোমার পাশে আছে। আলো হেসে বলল, লাভ ইউ বাবা। লাভ ইউ টু সোনা। বাবার সাথে কথা বলায় ফোন রেখে দেয় আলো। তারপর ব্যাগ নিয়ে দোতলায় ছুটে গেল। রুমে এসে পড়ার টেবিলের উপর ব্যাগ রেখে বিছানার দিকে তাকায়। আদার ছাড়া আটশোয়া হয়ে শুয়ে আছে। কপালের মাঝে 4টে ভাঁজ দেখা যাচ্ছে। হয়তো মাথা ব্যথা করছে, কারণ সে দাদাজানের কাছে শুনেছিল লোকটা মাইগ্রেনের সমস্যা রয়েছে। আলো গুটি গুটি পায়ে হাতে নিভে বিছানায় এলো। ব্যালকনি জানালা ভেদ করে আসা রোদ্দুরে পুরো ঘর আবছা আলোময় হয়ে আছে। তখন বাজে দুপুর 2টা। আলো লম্বা শ্বাস নিল। তারপর এক বুক সাহস নিয়ে ছেলের কপালে হাত রাখলেন। এর জন্য তার আবার তাকে কথা শোনাতে হয়। কিন্তু মানুষটার মধ্যে কোনো হেলদোল নেই। উনি আগের মতো চোখ বুজে রয়েছেন। আলো আস্তে করে হাত সরিয়ে নিল। মানুষটার শরীর ভীষণ গরম, হয়তো এখনো জ্বর কমেনি। সে গালে হাত দিয়ে কিছুক্ষণ চুপ করে বসে থাকলো। তারপর ধীরে কণ্ঠে ডেকে উঠল, স্যার। আধার কোনো জবাব দিল না। আলো আবার ডাকলো, কিন্তু আগের মতোই নিশ্চুপ আধার। কান কি ছিলে নিয়ে গেছে, নাকি ভেজে খেয়েছেন? বিরক্ত হয় সে এবার বাহুতে গুঁতা দিয়ে বলল, ওই ঠাসা স্যার। আধার তোড়া করে চোখ মেলে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আমার মাথা তো খেলে বুঝি তোমার শান্তি হয় না? আলো গোমরা মুখে তাকায়। সে তো এই লোকটার ভালোই জন্য ডাকছিল, অথচ মাথা মোটা লোক সবসময় 2 লাইন বেশি বোঝে। মেয়েটার থমথমে চেহারা দেখে আধার তপ্ত শ্বাস ফেলে বিড়বিড় করলো, কি চাই? আপনার মাথা। হোয়াট? মানে আপনার মাথা চাই? মেয়েটার এহেন কথা শুনে আদার অদ্ভুত চোখে তাকায়। আলো বিছানায় হেডবোর্ডের সাথে হেলান দিয়ে সোজা হয়ে বসে পা জোড়া মিলে দিয়ে, তারপর নিজের কোলে দেখে ইশারা করে বলল, আপনার মাথা এখানে রাখুন। কেন? ঢোল বাজানোর জন্য হাত দুটো নিষ্পিস করছে। আমার মাথা কোনো ঢোল না যে তুমি বাজাবে। আমার কোনো পেটুক রাক্ষস না যে আপনার মাথা মটকি চিবিয়ে খেয়ে নিবে। আদার হাল ছেড়ে দিল। এই বাচ্চার মেয়েটার সাথে তর্কে যাওয়া মানেই মাথা নষ্ট করা। তাই সে কিছু না বলে চুপ করে থাকলো। আলো মনে মনে দীর্ঘশ্বাস পেল। সে তো চেয়েছিল মানুষটার কপালে ম্যাসাজ করে দিতে, কিন্তু লোকটা বুঝলো না। আলো আবার দীর্ঘশ্বাস ছেড়ে পা গুটিয়ে নিতেই অনুভব করলো মানুষটা তার কোলেই মাথা রেখেছে। আলো আনমনে হেসে ছেড়ে ঘন চুলের ভাঁজে দুহাত গলিয়ে দিল। যত্ন সহকারে দুহাতের আঙ্গুল দিয়ে কপালের দুরগের কাছে বৃত্তাকার খুব আলতো করে চাপ দিয়ে ম্যাসাজ করতে দিল। অন্যদিকে নরম তুলতুলে হাতে শীতল স্পর্শ পেয়ে আদরের ছোঁয়া শক্ত হয়। তবে কিছু না বলে চোখ বুজে শুয়ে থাকলো এবং ধীরে ধীরে ঘুমের দেশে হারিয়ে গেল। এক সময় আদার ঘুমের ঘোরে কাত হয়ে দুহাত মেয়েটার পাতলা কোমর জড়িয়ে ধরে নরম পেটে মুখ গুজে দিল। এতে মেয়েটার নিঃশ্বাস আটকে গেল। মানুষটা গরম নিঃশ্বাস, গভীর গরম ছোঁয়া অনুভব করে তার সর্বাঙ্গ কেঁপে উঠল। পেটের কাছটা জামা ভেদ করে উষ্ণ নিঃশ্বাস পৌঁছে ত্বক ঝসলানো উপক্রম। জোরে শ্বাস ফেলে ঠোঁট কামড়ে মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। দুপুর গড়িয়ে বিকেল ও বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে। আশেপাশে থেকে মৃদুস্বরে ভেসে আসা আজানের শব্দ আদারের ঘুম ভাঙল। হালকা নড়েচড়ে উঠে আস্তে ধীরে চোখ মেলে তাকায়। এত কাছ থেকে মেয়েহীন পেটের ওঠানামা দেখে এক মুহূর্তে চোখের ঘুম ছুটে যায়। সে তড়া করে সোজা হয়ে মাথা তুলে উপরে তাকায়। সঙ্গে চোখের সামনে ঘুমাতো মেয়েটার মাসুম চেহারা ভেসে উঠল। মেয়েটা হেডবোর্ডে মাথা ঠেকিয়ে ঘাড় কাত করে ঘুমাচ্ছে। হাত দুটো এখনো তার মাথার চুলের ভাঁজেই রয়েছে। আধার এক মুহূর্তের জন্য থমকায়। তার মানে সে এত সময় এইভাবে মেয়েটার পেটে মুখ বুজে ঘুমিয়েছিল? সিরিয়াসলি? আধার বেকুবের মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে তড়িঘড়ি করে উঠে চলে গিয়েও আবার পর মুহূর্তে ফিরে এলো। ঘুমন্ত মেয়েটাকে টেনে বিছানায় ভালো করে শুয়ে দিয়ে নিচে বালিশ গুজে দেয়। তারপর সে ওয়াশরুমে চলে যায়। 2 দিন পর গ্রাম থেকে ফিরে এসেছেন শেফালি চাচি।
আলো এই 2 দিন ভার্সিটিতে যায়নি। আদার স্যার আগে থেকে সুস্থ, জ্বর ছেড়ে গিয়েছে। আগামীকাল থেকে হয়তো ভার্সিটিতেও যাবে। আলো সবার সাথে সকালের নাস্তা খেয়ে দিয়ে দাদাজানকে উদ্দেশ্য করে গলায় বলল, শেফালি চাচি তো এসে গিয়েছে, তাই ভাবছি আজ চলে যাব দাদাজান, আমি বরং ব্যাগ নিয়ে আসি। কথা বলে আলো চলে গেল। সৌরভ খান থমথমে মুখে নাতির দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, মেয়েটাকে কি তুমি এখনো আটকাবে না? আর কিছু না বলে এক নিঃশ্বাসে কপি শেষ করে উঠে দাঁড়ায়। তারপর হনহনিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। আলো রুমে এসে বইপত্র ঢুকিয়ে নিল, কিন্তু বাড়তি বইও নেই। সব কিছু গুছিয়ে নিয়ে পেছনে ফিরতেই স্যারের সাথে চোকাচোকি হয়। তবে কিছু না বলে পাশ কেটে চলে যাওয়ার সময় অনুভব করলো ব্যাগে টান পড়েছে। ভাবলো কোনো কিছুতে মেবি আটকে গেছে, তাই সে পিছন না ফিরে ব্যাগের টান মারলো। কিন্তু পরক্ষণই সে হুড়মুড় করে উল্টো হয়ে ধপাস করে পড়ে গেল। ব্যথায় কোমর চেপে ধরে চোখ মুখ কুঁচকে আলো ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। অশুভ লোকটা 2 হাতে পেছনে দেখে ভর দিয়ে হেলে পায়ের উপর পা রেখে আরাম করে বিছানায় বসে আছে, যেন কিছুই হয়নি। আলোর আগে খেকিয়ে উঠল, এই আপনি আমাকে ফেলে দিলেন কেন? কপাল কুঁচকে বলল, নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানোটা বন্ধ করেও মিস কালো। আলো দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়ায়। রাগ তার শরীর জ্বলছে, কারণ সে জানে এই শয়তানটা তাকে ইচ্ছে করে ফেলেছে, নয়তো ওইভাবে কেউ ব্যাগে টান মারে। সে রাগে গজগজ করতে করতে নিচ থেকে ব্যাগ তুলে বলল, আমি আসবো না আপনার কাছে, আপনি থাকুন আপনার বাড়ি নিয়ে। একথা বলে আলো চলে যাওয়ার জন্য পা বাড়াতেই শুনতে পেল, না গেলে হয় না। আলো চট করে পিছনে ফিরে জিজ্ঞেস করলো, চান আমি এখানে থাকি? প্রতি উত্তরে আধার কিছু বলল না। আলোর তপ্ত শ্বাস ছেড়ে সামনে ফিরতেই আধার ধীর কণ্ঠে বলে উঠল, থেকে যাও আলো। কিছু কিছু অনাকাঙ্ক্ষিত মুহূর্তে অপ্রত্যাশিত ঘটনাগুলো এমনভাবে চোখের পলকে ঘটে যায় যে আমরা কিছু বুঝে ওঠার আগেই সুযোগটুকু পাই না। ঠিক তেমনি গতকাল সকালে স্যারের বলা বাক্যটি শুনে আলো এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল। তারপর তারপর থেকে গিয়েছে মানুষটার এক বাক্য। নিজের বাবাকে কোনো মতে বুঝিয়ে রোহিত ভাইয়ের হাত থেকে হাত দিয়ে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসেছে ওই বাড়ি থেকে। তাহমিনা খান এখন পর্যন্ত জানে না সে খান বাড়িতে এসেছে। উনি আর কিছুদিন পর ফিরবেন। তারপর নিচে ছোটোখাটো একটা ঝামেলা হবে, কারণ সে এতদিনে বুঝে গেছে ওই মানুষটা তাকে ভীষণ অপছন্দ করেন। উনি চান না এই বাড়ির বউ হয়ে সে থাকুক, কিন্তু তাতে কি, সে তো এই বাড়ির বড় বউ। যেখানে ছেড়ে সমস্যা নেই তার থাকা নিয়ে, সেখানে অন্য কারো সমস্যা হলেও নাকি হলো না সেটা দেখার বিষয় তার নেই। সে সবার আগে নিজের খুশি, নিজের সুখ শান্তির কথা ভাবে। হয়তো অন্য কারোর জন্য নিজের মনকে কষ্ট দিতে পারবে না, অত্যন্ত তার পক্ষে তো সম্ভবই নয়, কারণ সে খুব স্বার্থপর একটা মেয়ে। এই যে মহারানী, কী ভাবছেন তো? নিশ্চয়ই স্বামীর কথা। বান্ধবীর কথা শুনে আলো ভাবনা জগৎ থেকে বেরিয়ে এলো। খোলা আকাশের দিকে তাকিয়ে উদাস কণ্ঠে বলল, স্বামীজান থেকেও আজ সিঙ্গেলের মতো ঘুরছে। এই তো কই রাখবো রে তমা? তাবান্না ফিক করে হেসে বলল, শ্বাসমূদুর তেরো নদী পার করে চলে যা পরাণের স্বামীর কাছে। আলো হতাশ হয়, এদের তো আর আসল কথাটা বলতে পারছে না। যদি জানতে পারে তাহলে তার মাথা কাল্লা পচিয়ে খেয়ে ফেলবে। তবুও নুন তেল ঝাল ছাড়াই। এই আলো, আয় না রে আমার সাথে একটু। শালুক কই থেকে ছুটে এসে জোরে জোরে শ্বাস নিতে নিতে বলে। আলো জুসের বোতলে চুমুক দিয়ে জানতে চাইল, কোথায় যাব? আগে আয়, তারপর বলবো। ঠিক আছে চল। আলো ব্যাগ কাঁধে নিয়ে উঠে বান্ধবীর সাথে চলে গেল। 5তলায় উঠতে উঠতে পা লেগে গেল আলোর। লিফট থাকলেও সে ব্যবহার করলো না, কারণ ছোটবেলায় একবার আটকে পড়েছিল লিফটের মধ্যে। তারপর থেকে অজানা কারণে ভীষণ ভয় পায় সে। লিফট দেখা মাত্রই মনে হয় এই বুঝি আটকে গেল, নয়তো খুলে ধপাস হয়ে পড়ে গেল। এত বড় হয়েও আর সে কখনো লিফটে ওঠার সাহস পায়নি। হয়তো ফোবিয়াতে রূপান্তরিত হয়েছে। তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস বলতো? স্যারের কাছে। কেন? আর কোন স্যার? আমার ক্রাশ ওরফে আদার স্যার। একথা শুনে আলোর পা জোড়া ছুলত হয়ে গেল। সে কপাল কুঁচকে জানতে চাইল, তুই বাসের কাছে আমায় কেন নিয়ে যাচ্ছিস? তোর যাওয়ার ইচ্ছে হলে যা, আমি নাই এসবে। বলি আলো পিছিয়ে ফিরে চলে যেতেই শাহরুখ তার ব্যাগ চেপে ধরে রিকোয়েস্ট করলো, প্লিজ দোস্ত, শুধু আমার পাশে থাক।
আমি আজ অনেক কষ্টের সাহায্যকে এই পর্যন্ত এসেছি, প্লিজ তুই সেটা নষ্ট করে দিস না। এবারটা এর মধ্যে আমাকে টানছিস কেন? জানিসই তো ওই লোকটা আমাকে সহ্য করতে পারে না, সবসময় উল্টোপাল্টা কথা বলে মুড নষ্ট করে দেয়। জানি, আর এটাও জানি স্যার তোর সাথে বেশি কথা বলে। আলো প্রচুর বিরক্ত হয়, সে চাচ্ছে না ওই লোকটার সামনে যেতে। ওর জন্য সে আজ ক্লাসটা মিস দিয়েছে, কারণ সে আজ সকালে একটা আকাম করেছে। স্বপ্নে দেখেছিল সে সুজনকে থাপ্পড় মারছিল, কিন্তু ঘুম ভেঙে যাওয়ার পরেই দেখে সে সুজনের জায়গায় নিজের স্বামীকে মেরে বসে আছে। এই ঘটনার পর সে আর ওই লোকটার সামনেও ভুলেও যায়নি। আর এখন এই পাগলাটা তাকে টেনে নিয়ে সিংহের ঘর ভেতরেই যাচ্ছে। ভার্সিটিতে ক্লাস করতে নাকি ঘোরাঘুরি করতে এসেছ? আলোর ভাবনার মাঝে আদার নিজের রুম থেকে বেরিয়ে এসে তাদেরকে দেখে থেমে যায়। তারপর আলোর দিকে তাকিয়েতেই উপরোক্ত বাক্যগুলো বলে। আলো বিড়বিড় করে বলল, দুটি করতে এসেছি। আদার গম্ভীর মুখে তাকায়, কিছু বলতে যাবে, তখনই খেয়াল করলো আলোর পাশে দাঁড়ানো মেয়েটি তার দিকে এগিয়ে আসছে। এটা দেখে কপালে মাঝে চারটে চিন্তার ভাঁজ পড়ল, কারণ এই মেয়েটা হাবভাব মোটেও সুবিধার লাগছে না। স্যার। আলো কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে মিহি কণ্ঠে ডেকে উঠল। আদার গম্ভীর কণ্ঠে জবাব দিল, জি বলুন। শালকের হাত পা কাঁপছে, সে আজ এটা ভয়ানক কাজ করতে চলছে। এরপর কি হবে কেউ জানে, তবু সে আজ এই রিস্কটা নেবেই। কতদিন নিজের মনে না বলা কথাগুলো লুকিয়ে রাখবে, আজ সবটা বলে দিবেই, তারপর যা হবার হবে। শালক জোরে শ্বাস নিয়ে কাঁপা কাঁপা হাতে একটা চিঠি সামনে ধরলো। ওটা দেখে আলো নিজের কপালে থাবা মেরে বের করে বলল, শালু রে, শালু, আজ তুই গেলি। আদার কপাল কুঁচকে জানতে ছিল, কি এটা? চিঠি? আমাকে দেখছেন কেন? বাই এনি চান্স আমাকে দেখে আপনার ডাকবেন মনে হচ্ছে? শালুক ঠোঁট কামড়ে আর চোখে আলোর দিকে তাকে কিছু একটা বলতে ইশারা করলো, কিন্তু আলো এমনভাবে দাঁড়িয়ে থাকলো যে চোখে কিছু দেখে না সে। চিঠি দেওয়া হলে পোস্ট অফিসে গিয়ে দিন, এইভাবে ফালতু সময় নষ্ট করার মতো টাইম নেই আমার। কথা বলে আদার পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় শুনতে পেল, এটা আপনার জন্য স্যার। তার পিছনে না পেরে সামনের ঘাপটি মেরা মেয়েটি থাকা রমণীর দিকে তাকায়। তারপর এক পা করে মেয়েটি দিকে এগিয়ে যেতে যেতে বলল, মিস কালো, আপনার বান্ধবী একজন প্রফেসরকে চিঠি দিচ্ছে, তো এটার শাস্তি কাকে দেব? নিজের দিকে একবার স্যারকে এগিয়ে আসতে দেখে আলো শুকনো ঢোক গিলে পিছিয়ে যেতে শুরু করলো। আমি কিছু জানি না এই বিষয়ে স্যার। তাহলে এখানে এসেছেন কেন? তামাশা দেখতে? আলো পিছিয়ে যেতে যেতে দেওয়ালের সাথে মিশে গেল। মনে মনে ইচ্ছে মতো বান্ধবীকে বকাবকি করলো। শাড়ির জন্য সে আবারও ফেঁসে গেল। স্যার, এখানে ওর কোনো দোষ নেই, আর ও এটার বিষয়ে জানতেও না। আদার ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, যেখান থেকে এসেছেন সেখানে উল্টো পায়ে চলে যান, আর আপনার প্রতি বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই আমার। সো এসব মাথা থেকে ঝেড়ে ফেলুন, পড়াশোনায় মন দিন। বাট আই লাইক ইউ স্যার। ঠিক আছে, তবে এটা প্রমাণ দিন। শালকের চোখ দুটো চিকচিক করে উঠল। তড়িঘড়ি করে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, বলুন কি করতে হবে? আমি সব কিছু করতে রাজি। আদার সামনে ফিরে আলোর দিকে তাকিয়ে থেকে বলে উঠল, এখান থেকে সোজা ছাদে যাবেন, তারপর ওখান থেকে টুপ করে নিচে ঝাঁপ দিবেন, দেন ফিরে এসে প্রপোজ করুন। মানুষটার এহেন কথা শুনে শালক বাকরুদ্ধ হয়ে গেল। ছাদ থেকে ঝাঁপ দেওয়া মানে সোজা উপরে চলে যাওয়া, একই কথা, অথচ হৃদয়হীন লোকটা কত সহজে বলে দিল, আপনি আমার সাথে মজা করছেন? কি হন আপনি আমার যে আপনার সাথে মজা করব? ছাদ থেকে ঝাঁপ দিলে মরে যাব, তো যান, কে বাধা দিয়েছে? আপনি একটা হার্টলেস। শালক দাঁত চেপে কথাটা বলে ওখান থেকে হর্ন নিয়ে চলে গেল। সার প্রেমিকের গোষ্ঠী গিলে এসে বান্ধবীকে চলে যেতে দেখে আরও আটকে উঠে বলল, আরে আরে, কোথায় চলে যাচ্ছে? এবার যদি সত্যি সত্যি ছাদ থেকে ঝাঁপ দেয় তখন কি হবে? মেয়েটার কথা শুনে কে জানি আদারে হাসি পেল, তবে সেটা বাইরে প্রকাশ না করে গম্ভীর কণ্ঠে বলল, আপনি এত বোকা কেন মিস কালো? নিজের মাথার সাথে চোখ দুটো খেয়ে নিয়েছেন। আমার জানা মতে ছাদের পথ উপরে, নট নিচে। আলো ভালো করে খেয়াল করলো, শালক নিচে নেমে গেছে। এটা দেখে তপ্ত সাচ্ছালো। যাক, আজকের পর থেকে এমন পাগলামি করার কথা মাথাতেও আর নিয়ে আসবে না। মেয়েটা আজ ভালোই শিক্ষা পেয়েছে। আলী এসব ভেবে চট করে স্যারের পাশ থেকে দৌড় দিতে আর্তনাদ করে উঠল,
লাগছে স্যার। ছাড়ুন ছাড়ুন, নয়তো বদদোয়া দিব আপনার বউ যেন তাড়াতাড়ি টাকলু হয়ে যায়। সমস্যা নেই, নকল চুল এনে দেবো। আলো দাঁতে দাঁত চেপে দুদিকে নিজের চুলের বিনুনি ধরে টানাটানি করে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু উল্টো সে আরও ব্যথা পাচ্ছে। শয়তান লোকটা বাম হাতে পেঁচিয়ে ধরে রেখেছে তার বিনুনি। আলো এক সময় হাল ছেড়ে দিয়ে বলল, এখন কি আপনার আমার চুলেও সমস্যা? চুল কেটেছেন কেন? আমার চুল আমি কাটবো নাকি খাবো সেটা আমার ব্যাপার। আপনি ছাড়ুন আমার বিনুনি। হাত দিয়ে কিছু ধরবো নাকি ছাড়বো সেটা আমার ব্যাপার। আলো ইচ্ছে করলো ছুটে গিয়ে দেওয়ালের সাথে নিজের মাথা ঠুকে দিতে। এই লোকটা এমন কেন? ও গড! কী চাই আপনার? নেক্সট টাইম চুল কাটবে না আর।